আসসালামাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমরা ইতিমধ্যে ক্লাস করলাম আমাদের পাহলভী স্যারের ব্যাংক ম্যাথের উপরে। খুব চমৎকার একটা ক্লাস আমরা নিশ্চয়ই করলাম এতক্ষণ। তো যেমনটা আমরা জানিয়েছিলাম, আজকে আজকে আমাদের আসলে দুর্দান্ত কিছু শিডিউল আছে, ক্লাসের পর ক্লাস। তো ব্যাংক ম্যাথের ক্লাসটির পরে এখন আমি আপনাদের মাঝে চলে এসেছি। ইতিমধ্যেই হয়তো যারা আমার রেগুলার ক্লাস করেছেন আপনারা জানেন যে আমরা প্রতিদিনই জিকের ওপরে কিছু সাজেশন ক্লাস নিচ্ছি। তো এরই ধারাবাহিকতায় এখানে অনেকেই যারা আজকে আবার নতুন বা প্রথম আসবেন তারা হয়তো ক্লাস 6 দেখে ভয় পাবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু রেগুলার যে ক্লাসগুলো আমি নিয়েছি সেগুলি সবই দেয়া আছে। তো আমি একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আব্দুল্লাহ আল ফাতিন, আপনাদের সাথে আমি যে লেকচার সিরিজ কন্টিনিউ করছি, জিকে ভিত্তিক ক্লাসগুলি নিচ্ছি, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আগামীকাল ডাক বিভাগের পরীক্ষা আছে, অর্থাৎ 17ই মে এবং 31শে মে দুটি পরীক্ষা আছে। আগামীকাল আগামীকাল তো না, মনে হয় তার পরের সপ্তাহে, অর্থাৎ 17ই মে সম্ভবত এবং 31শে মে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। 17ই মে এবং 31শে মে হচ্ছে ডাক বিভাগের পরীক্ষা আছে, উপজেলা পোস্টমাস্টার এবং সহকারী ইন্সপেক্টর পদের। খাদ্য দপ্তরের পরীক্ষার ব্যাপারেও বেশ তোড়জোড় শুরু হয়েছে। তো খুব স্বল্প সময়ের মধ্যেই হয়তো এই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। 24শে মে ব্যাংকের একটি বড় পরীক্ষা আছে, সুতরাং সব শ্রেণীর মানুষকে যেন কাভার করতে পারি, অর্থাৎ উপজেলা পোস্টমাস্টার বা সহকারী ইন্সপেক্টর, যেটা ডাক অধিদপ্তরের বা ডাক বিভাগের আন্ডারে। তো এটার সাথে খাদ্য দপ্তরের পরীক্ষা আছে এবং সামনে ব্যাংকের যে পরীক্ষাগুলো আছে, এই যে পরীক্ষাগুলি আছে সবার জন্য উপযোগী এরকম একটি সাজেশন ক্লাস আমি আজকে সাজিয়েছি। আজকের সাজেশন ক্লাসে আমরা আসলে যে জিনিসগুলি দেখব সেটি হচ্ছে যে আইসিটি এবং কিছুটা বিজ্ঞানের ফ্লেভার থাকবে, এবং একই সাথে আমরা দেখব যে সমসাময়িক বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিগত বছরের খাদ্য দপ্তরের বা উপজেলা পোস্টমাস্টারের পরীক্ষাগুলোতে, ডাক বিভাগের যে বিভিন্ন পদের পরীক্ষাগুলোতে কী ধরনের প্রশ্ন এসেছে, এবং ব্যাংকে রিটেনে বা ব্যাংকে আসলে কী ধরনের প্রশ্ন আসে আইসিটি বা জিকে থেকে। ঠিক আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, অনেকেই সালাম দিয়েছেন, একবারে সবাইকে উত্তর দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে ক্লাসটা এখানে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, কলমটা একটু আমি, আচ্ছা, তাইলে আজকে আমরা প্রথম প্রশ্নটাতে যাই, দেখি প্রথম প্রশ্ন কি আছে। তো গতদিন যেমন আমাকে একজন প্রশ্ন করেছিল যে জিকের আন্ডারে আসলে কি কি পড়ে। হ্যাঁ, তো তখন আমি তাকে বলেছিলাম বা সবাইকে উদ্দেশ্য করে বলেছিলাম যে জিকে এমন একটা বিষয় যে মোস্ট অফ দ্য কেসে, যেমন আপনি যদি খাদ্য দপ্তরের কথা বলেন, আমি একটু জাস্ট বলি, যদি আমি খাদ্য দপ্তরের কথা বলি তো সেখানে দেখবেন যে জিকের আন্ডারে 20 মার্কস থাকবে। ঠিক আছে, তো এই যে 20 মার্কস বা 20 মার্কের যে নম্বর বিভাজন, এটার মধ্যে সায়েন্স থাকবে, আইসিটি থাকবে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকবে, তো ভূগোল পরিবেশ এখান থেকেও প্রশ্ন আসে। তো আমরা আজকে চেষ্টা করব যে এই ধরনের প্রশ্নগুলো একটু সলভ করার। দেখেন এটা কোথায় আসছে, ডাক বিভাগ, ডাক অধিদপ্তরে বা ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার 2016 সালের একটি প্রশ্ন, যে ব্লুটুথের নামকরণ কে। ঠিক আছে, তো আমরা এই ধরনের প্রশ্নগুলো আজকে একটু সলভ করবো। তো এখানে যে অপশনগুলো আছে, যে ব্লুটুথ, তো আমরা এটা অনেকেই জানি যে ব্লুটুথের নামকরণ করা হয়েছে হ্যারোল্ড ব্লুটুথের নামানুসারে। ঠিক আছে, হ্যারোল্ড ব্লুটুথ, এবং তিনি কে ছিলেন? হ্যাঁ, ভেরি গুড, তিনি ছিলেন ডেনমার্কের রাজা। অনেকে অ্যান্সার করতে পেরেছেন। তো ব্লুটুথের নামকরণ করেন কে? ব্লুটুথের নামকরণ করেন হচ্ছে ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথ। তো তার নামানুসারেই হচ্ছে এটার নামকরণ করা হয়। বাদ বাকি যে অপশনগুলো আছে এগুলো আসলে একেবারেই ইররিলেভেন্ট। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। অনেকেই এটা উত্তর করতে পেরেছেন। আচ্ছা, দেখেন এই প্রশ্নটা দেখি, এইটা খুবই কমন একটা প্রশ্ন, যে জিইউআই এইটার আসলে পূর্ণরূপ কি। তো একটা কমন প্রশ্ন আসে প্রায় সময়, আপনি যদি দেখেন ব্যাংকের প্রশ্নগুলোতে যদি দেখেন, কিংবা এই যে অধিদপ্তর বা এই যে 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় প্রায় সময় একটা কমন প্রশ্ন আসে যে কোনটি ইনপুট ডিভাইস বা কোনটি আউটপুট ডিভাইস। তো এই ধরনের প্রশ্নগুলোতে আমরা দেখি যে একটা অপশন থাকে মাউস। তো এই মাউসের ফাংশনটা কিন্তু আসলে এই জিইউআই এটার উপর ডিপেন্ড করে, এবং এটার ফুল ফর্ম কি, এটার যদি ফুল ফর্ম আমরা একটু দেখি, এটা আমরা একটু মনে রাখবো কারণ খুবই কমন এই প্রশ্নগুলা। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই, এই যে প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি যে রেফারেন্সটা দিই, হ্যাঁ, যেমন আমাদের এই যে সামনের জাস্ট
এক সপ্তাহ পরে যে পরীক্ষাটা উপজেলা পোস্টমাস্টারের, তো এটার মানে কিন্তু এই না যে এই প্রশ্নগুলো শুধু এইখানেই আসছে বা মানে অন্যান্য বিভিন্ন সময়েও কিন্তু এই প্রশ্নগুলো আসছে, সেগুলো রেফারেন্স এখানে দেই নেই, কারণ সামনে আমাদের যে পরীক্ষা সেই পরীক্ষাকে সুপার এমফাসাইজ করার জন্য, আরো জোরদার করার জন্য আসলে শুধু ওইটার রেফারেন্সই দেওয়া। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার দেখবেন ব্যাংক রিটেনেও আসে বা ব্যাংকের এমসিকিউ গুলোতেও আসে, যে কোনো অপশন ছাড়া এই ধরনের প্রশ্নগুলো থাকে। তো আপনি চেষ্টা করবেন এই যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে অপশন ছাড়াই সেগুলোকে মেমোরাইজ করার, একটু মনে রাখার। হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওকে ওকে, অনেকই পার্সেন্ট, ভেরি গুড। নেক্সট প্রশ্নে চলে যাই। বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যেই জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে কি বলেন? দেখেন, এটা কিন্তু একদম পিওর আইসিটি। আমি গত ক্লাসেও যেমন বলছিলাম যে বিসিএস এ যেমন ভাগ থাকে, বিভাজন থাকে, যে কম্পিউটার তথ্য প্রযুক্তি বা আইসিটিতে 10 মার্ক, বিজ্ঞানে হচ্ছে 15 মার্ক, ভূগোল পরিবেশে 10 মার্ক, কিন্তু এই 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলি হয় সেখানে কিন্তু জিকের আন্ডারে এই সব কিছু কাভার হয়ে যায়। আপনি যদি খাদ্য দপ্তরের ডিটেলস, তফসিল বা ইয়াটা দেখেন, বিজ্ঞপ্তি দেখেন, ওখানেও কিন্তু বলা আছে যে গণিত, বাংলা, ইংরেজি আর কি সাধারণ জ্ঞান, এই যে সাধারণ জ্ঞানের 20 মার্ক, এই সব 20 মার্ক বলতে সাধারণ জ্ঞানের 20 মার্কের মধ্যে কিন্তু এই আইসিটি, কম্পিউটার, এগুলোও কিন্তু আপনার নলেজ টেস্ট করা হবে। ওকে, তাহলে প্রশ্নের উত্তর কি হবে ঝটপট দিয়ে দেন। বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যেই জ্যামিতিক সন্নিবেশ করা হয়, তাকে আসলে কি বলে? অপশনগুলো দেখলেই আসলে আমরা খুব ইজিলি মানে বলতে পারি যে টেকনোলজি, এটা অবভিয়াসলি না, এটা হওয়ার কোনো সুযোগই নেই। সো এটা জাস্ট এমনি একটা ফাইজলামি অপশন দিছে আর কি, এটার কোনো কাজ নাই। মরফোলজি বা নিউরোলজি এগুলো আসলে কোনোটাই কিন্তু আসলে কম্পিউটারের বা আইসিটি রিলেটেড কোনো টার্মই না। তো নর্মালি আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, কমন সেন্স খাটাই, আর আমরা তো এমনিতেই এগুলো পারি, তাই না? টপোলজি হচ্ছে কি, আমরা বিভিন্ন কম্পিউটারের মধ্যে যে সংযোগ সাধন করার জন্য যে আমাদের যে জিওমেট্রিক যে একটা কোঅর্ডিনেশন লাগে সেটাকে আমরা বলি হচ্ছে টপোলজি। ওকে, আচ্ছা, ওকে, জস। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা একটু অ্যান্সার করি, এইটা আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার চাই, যে কত গিগাবাইটে 1 পেটাবাইট? হ্যাঁ, এইটা একটু আমি অ্যান্সার চাচ্ছি আপনাদের থেকে, যে কত গিগাবাইটে 1 পেটাবাইট? কত গিগাবাইটে 1 পেটাবাইট? এইটা একটু ঝটপট সবাই অ্যান্সার করেন। কত গিগাবাইটে 1 পেটাবাইট? এটার অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার করেন, ঠিক আছে? সবাই ট্রাই করেন, সবাই একটু কমেন্টে জানান যে এটার অ্যান্সার কি হবে। দেখি এটা কে কে পারেন। কত গিগাবাইট 1 পেটাবাইট? দেখেন, এটা খুব ইন্টারেস্টিং বা স্মার্ট একটা প্রশ্ন। আমাদের সবারই কিন্তু এই বেসিক নলেজগুলো জানা থাকতে হবে, এবং এটা কিন্তু আমাদের উপজেলা পোস্টমাস্টারের প্রশ্নও আসছে, ঠিক আছে? কত গিগাবাইটে 1 পেটাবাইট? আচ্ছা, 1024 লিখছেন অনেকে, ম্যাক্সিমাম অপশনটাই এখানে আসছে 1000, মানে অ্যান্সারগুলো আসতেছে 1024। কত গিগাবাইটে 1 পেটাবাইট? আচ্ছা, একজন বলছে 1 লাখ, অর্থাৎ অপশন সি যেটা, এইটা একজন দাগাইছে। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে কত গিগাবাইটে 1 পেটাবাইট, ঠিক আছে? হ্যাঁ, একটু ভুল আছে প্রশ্ন। উল্টা না, কত আমি বলবো? আসুন না। হ্যাঁ, আচ্ছা, এখানে ওই যে যারা আসলে 1024 বলছে, ওইটা কাছে এখানে এখানে যারা আসলে 1024 বলছে, ওরা যে কনসেপ্ট থেকে বলছে ওই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি সঠিক। কিন্তু এখানে একটা বুঝতে হবে যে পেটা মানে কিন্তু 10⁻15, অ্যাকচুয়ালি 10⁻15 মানে হচ্ছে পেটা, আর গিগা মানে তো 10⁹। তার মানে সেখানে তো দেখে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে কনসেপ্টটা আসলে কি, গিগা আর পেটার যে কনসেপ্টটা। কিন্তু এখানে একটা বিষয় আছে, একটা বিষয় হচ্ছে যে এই যে কম্পিউটারের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করি, তখন কিন্তু আসলে নর্মালি আমাদের যেই জিনিসগুলা বাইটগুলো আসে, সেটা যে আছে, যে এটা কিভাবে করে হইছে, এই জিনিসটা একটু বোঝানো দরকার আর কি। যে আমাদের প্রথম যে বিষয়, যে 1 কিলোবাইট সমান কত বাইট? আসলে অ্যান্সার হচ্ছে 1 কিলোবাইট সমান হচ্ছে 1024।
1024 হচ্ছে বাইট, ও 1024 বাইট। ওকে, তাহলে 1 মেগাবাইট সমান হচ্ছে 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। 1024 কিলোবাইট, তার মানে 1024 গুণন 1024 এরকম আসতেছে। তো বিষয়টা আসলে ব্যাপারটা যেটা দাঁড়াবে এখানে আসলে 1024 গুণন 1024 হবে। মানে যেহেতু এইখানে আমরা যদি বলি 1 গিগাবাইট সমান কত, তাহলে কিন্তু 1024, এটা তো বাইট আর কি, আর যদি কিলোবাইটে বলি তাহলে 1024 হচ্ছে কিলোবাইট, 1024 হচ্ছে কিলোবাইট। আচ্ছা, 1024 মানে 1 গিগাবাইট সমান কত? 1024 জিনিসটা আসছে কোথা থেকে? জিনিসটা আসছে কিন্তু ওই যে বাইনারি নাম্বার। আমরা তো জানি যে 1 আর 0 এই দুইটা বাইনারি নাম্বার দিয়ে কম্পিউটার আসলে চলে। যেহেতু 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু হচ্ছে 1024, 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু যেহেতু 1024, এই জায়গাটা থেকে 1024 আসে। মানে আমি যদি 10 বার 2 গুণ করি তাহলে আসলে 1024 আসে। তাহলে 1 গিগাবাইট সমান হচ্ছে আমাদের 1024 কিন্তু মেগাবাইট, 1024 আমাদের মেগাবাইট। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। এখন এরপরে আছে 1 টেরাবাইট। তাহলে 1 টেরাবাইট সমান কি হবে? 1 টেরাবাইট সমান হবে হচ্ছে 1024 আমাদের গিগাবাইট। আচ্ছা, আমার দরকার হচ্ছে 1 পেটাবাইট। তাহলে 1 পেটাবাইট সমান কত হবে? এই পেটাবাইট সমান হবে 1024 কিন্তু টেরাবাইট। এই 1024 টেরাবাইট যে আছে, 1 টেরাবাইট সমান তো 1024 গিগাবাইট, তার মানে 1024 গুণন 1024 আসলে হবে। আমি পুরো কনসেপ্টটা বললাম। অ্যাকচুয়ালি যদি অ্যান্সার দেওয়া যায়, মানে অ্যান্সারটা যদি কাছাকাছি আমরা বলি, সেই ক্ষেত্রে এটা 1 লক্ষের কাছাকাছি। মানে জিনিসটা হচ্ছে আমি যদি এটাকে 1000 ধরি, এটাকে যদি আমরা 1000 ধরি, তাহলে বিষয়টা আসলে দাঁড়ায় 10 টু দি পাওয়ার 6 এর কাছাকাছি। মানে 1 লক্ষের, এটা তো 1 লক্ষ না, সম্ভবত 10 লক্ষ না, 10 লক্ষের কাছাকাছি, 6টা শূন্য তো 10 লক্ষের কাছাকাছি। মানে এইটার অ্যান্সারের কাছাকাছি আসে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 1024 গুণন 1024 হবে। ওকে, এটাই আর কি বলার ছিল। ওকে, ঠিক আছে। কেউ কি বুঝে নাই? না না, বুঝছে, আশা করি সবাই বুঝছে। থ্যাংক ইউ পাহলভী স্যারকে, এটা আসলে চমৎকারভাবে ব্রেকডাউন দেওয়ার জন্য। তো আমরা আশা করি এটা বুঝছি সবাই। তো আমরা এখানে যে অপশনগুলো পাইছি সেই অপশনগুলো আসলে ওই আমরা যেখান থেকে আর কি প্রশ্নটা নিছি সেখানে এই অপশনটাই ছিল। তো যখন এরকম আপনি দেখবেন যে কাছাকাছি রেলিভেন্ট কোনো অপশন পাচ্ছেন, আমরা ওইটাই আর কি দাগানোর চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি আপনার অ্যান্সার হওয়ার কথা ছিল 1024 ইন্টু 1024, 1024 ইন্টু 1024, বাট এখানে 10 লাখ যেটা অর্থাৎ অপশন সি যেটা সেটি কাছাকাছি অ্যান্সার হিসেবে আমরা এটা দাগাবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। আশা করি এটা আমরা সবাই বুঝছি। আচ্ছা, কালকের কালকের হোমওয়ার্কটা আমি নিজেই ভুলে গেছি। তো কালকের হোমওয়ার্ক এটা আমি পরে দেখতেছি আর কি। আচ্ছা, এখন ওএমআর এর পূর্ণরূপ কি? হ্যাঁ, এটাও দেখেন, এটাও কিন্তু আমাদের যে সামনে যে পরীক্ষা, যেটা আমি বারবার ক্লাসের শুরু থেকে বলতেছি, সেটাতে আসা প্রশ্ন বিগত বছরে সম্ভবত 2019-এর এই প্রশ্নটা আসছিল। তো ওএমআর এর পূর্ণরূপ কি? এটাও আমাদের জন্য খুবই কমন একটা প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই কমন এবং বারবার কিন্তু এগুলো আমরা বিভিন্ন পরীক্ষায় দেখি এসে থাকে, বাট তারপরও আমরা এই জিনিসগুলো ভুল করি। আচ্ছা, ওএমআর এর ফুল ফর্ম কি? এইটা একটু আমাকে অ্যান্সার করে জানান। ওএমআর এর ফুল ফর্ম কি? আচ্ছা, একজন লিখছে অপটিক্যাল মার্ক রিকগনিশন, না রিকগনিশন, অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর অপটিক্যাল মার্ক রিডার। ঠিক আছে, হ্যাঁ, সবাই অ্যান্সার করতে পারতেছেন। জাস্ট আমি একটু লিখে দিই, অপটিক্যাল মার্ক রিডার, ওএমআর। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, এখানে আর সময় না নষ্ট করি। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটি? আচ্ছা, এইটা আমাদের এইমাত্রই পাহলভী স্যার অলরেডি ব্যাখ্যা দেওয়ার সময় কিন্তু এটা নিয়ে কথা বলছিল। তো একটু আমাকে বলেন, এটা আর আমি তাহলে ডিটেলসে যাচ্ছি না। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটি? বলেন, নামটা কি? সংখ্যা পদ্ধতির নাম কি? আচ্ছা, অপটিক্যাল মার্ক রাইডার, না রিডার। হ্যাঁ, একজন রাইডার লিখছে, রাইডার না রিডার, পাঠাও রাইডার না কিন্তু, অপটিক্যাল মার্ক রিডার। ওকে, তাহলে এইটা একটু আগে আমাদের কিন্তু খুব চমৎকার একটা ব্যাখ্যা দিলেন পাহলভী স্যার, সেখানে কিন্তু বাইনারি কথাটা উনি উল্লেখ করেছিলেন। ঠিক আছে, অর্থাৎ ওই যে 0 এবং কি 1, তো এই যে সংখ্যা পদ্ধতি, এটাকেই আমরা আসলে বাইনারি বলতেছি। এখানে অপশন ছিল, আমি ইচ্ছা করে অপশনটা দেই নেই যেন আপনারা একটু জাস্ট মানে মেমোরাইজ করতে পারেন।
আচ্ছা, বাইনারি বানানটাও ঠিক করেন। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে এই জিনিসগুলো বলি যে যখন যে জিনিসটা পড়বেন সেটার ইংলিশ টার্মটা একটু জানার চেষ্টা করবেন, এবং প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে স্পেলিং, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো শুধু আপনার মানে হয়তো এমসিকিউ পরীক্ষাগুলোতে এই জিনিসগুলো লাগতেছে না, বাট রিটেনে গিয়ে কিন্তু অনেকেই এই জিনিসটার জন্য ধরা খাবেন। ইভেন ভাইভাতে গেলেও কিন্তু এই জিনিসগুলো আপনার যথেষ্ট ইন্টেলিজেন্স বা স্মার্টনেস আসলে ডিনোট করে যে আপনি কতটা স্মার্ট বা কতটা প্রলিফিক। হ্যাঁ, সো বানানগুলো একটু খেয়াল করে ওই যে সেদিন একদিন ক্লাসে কি জানি লিখছিল, নাটোর বানান লিখছিল নটরে। হ্যাঁ, তো নিজের দেশের একটা ইয়ার নাম যদি আপনি ঠিক মতো না লিখতে পারেন তাহলে তো বিপদ। ওকে, আচ্ছা, তাহলে দেখেন পরের প্রশ্নে চলে যাই। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য সফটওয়্যার কোনটি? হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটা আমরা আসলে ব্যবহার করি? তো দেখেন, এগুলো মোটামুটি সবগুলোই আমরা আমাদের দৈনন্দিন জীবনে মনে হয় ব্যবহার করি। আর যারা আসলে চাকরি প্রত্যাশী তারা মোটামুটি সবাই কিন্তু এই ধরনের সফটওয়্যারগুলো আমরা কিন্তু ব্যবহার করি। তো যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, যারা আমরা কাজকর্ম করি এগুলো সবাই তারা বলতে পারবো। যারা নতুন তাদেরকে আমি বলে দিচ্ছি যে এমএস এক্সেল এইটা আসলে আমরা হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করতে পারি, কারণ এখানে আপনি বিভিন্ন ধরনের ফর্মুলা দিয়ে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারবেন। সেটা সামেশন হইতে পারে, সেটা মানে যোগ বিয়োগ গুণ ভাগ, বা যে কোনো ধরনের টালি তৈরি করা, ঠিক আছে, পাই চার্ট তৈরি করা, সেখান থেকে আবার রিপোর্ট জেনারেট করা, মানে ফাইন্যান্সিয়াল বা বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করা কিন্তু এমএস এক্সেল দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এমএস অফিস এগুলো আসলে কোনোটাই না। এমএস অফিসের ভিতরেই আসলে বলতে পারি যে এক্সেল একটা পার্ট, বাট আরো স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই তাহলে অপশন মানে অ্যান্সার কোনটা হবে? এমএস এক্সেল। ওয়ার্ডে আসলে জাস্ট আমরা নর্মাল টাইপের কাজগুলো করি, পাওয়ার পয়েন্টে হচ্ছে আমরা বিভিন্ন প্রেজেন্টেশন বা স্লাইড বানাই। আমি যে আপনাদেরকে ক্লাস নিচ্ছি, এই যে পুরো যে জিনিসটা আমি বানাইছি কোথায় করছি? পাওয়ার পয়েন্টে করছি। বাট আমি যখন হিসাব নিকাশ এর কাজ করব সেটার জন্য আমার খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্নে যাই। আজকে মোটামুটি সব এখন পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো সলভ করতেছি সেগুলো সবই কিন্তু এই কম্পিউটার রিলেটেড বা তথ্য প্রযুক্তি রিলেটেড। আরও সামনে কিছু প্রশ্ন আছে, এগুলোতে কিন্তু আমরা মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, খুবই সহজ সহজ বা কমন জিনিসপত্র। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম? ঠিক আছে, এইটা একটু আমাকে দেখি আপনারা বলতে পারেন কিনা। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম? ঠিক আছে, এইটা আমাদের জন্য একটু মনে রাখতে হবে। এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, বা এটা অনেকের জন্যই নতুন হইতে পারে এই ধরনের প্রশ্নগুলা, যে কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম। দেখি এটা একটু পারেন কিনা, দেখি তো কার কি অবস্থা। হ্যাঁ, ভেরি গুড, জোস। অপশনটা দেখলেই আমরা আসলে বুঝতে পারি যে ফাইবার অপটিক ক্যাবল। আমরা এটা আসলে অনেকেই দৈনন্দিন জীবনে আমরা এটা জানি যে ফাইবার অপটিক ক্যাবল যেটা ফাইবার অপটিক ক্যাবলের ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 2 গিগাবিটস পার সেকেন্ড। গিগাবিটস পার সেকেন্ড। ঠিক আছে, পিএস মানে কি? পার সেকেন্ড। ঠিক আছে, এবং এই যে গিগাবিটস, এই যে বিটস নিয়ে কিন্তু প্রশ্ন আসছিল এবার বিসিএস এ। ঠিক আছে, বিটস রিলেটেড, এই যে বিটস রিলেটেড একটা প্রশ্ন কিন্তু বিসিএস এ আসছিল। ঠিক আছে, আচ্ছা জোস, তাহলে আমি আর বাকিগুলো আলোচনা করতেছি না। ঠিক আছে, মোটামুটি আমরা সবাই জানি যে ফাইবার অপটিক কেবল। ওকে, নেক্সট প্রশ্নে যাই। জাস্ট আমরা একটু রিভাইজ হয়ে যেতেছে। হ্যাঁ, সামনে পরীক্ষা, আমরা রিভাইজ হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি যেগুলো মোটামুটি সবাই আমরা পারি। হ্যাঁ, কিছু প্রশ্ন আমি পিক করছি, আশা করি এগুলো আমরা সবাই পারবো। দেখেন, www এর পূর্ণরূপ কি? মোটামুটি কমন জিনিস এগুলো। www এর পূর্ণরূপ কি বলেন তো? কি হবে www এর পূর্ণরূপ কি? এটাও আমরা মোটামুটি সবাই জানি, ঝটপট বলে ফেলেন। অ্যান্সার কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, ওকে, আচ্ছা, জোস জোস, থ্যাংক ইউ যারা অ্যান্সার করতেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, জোস। আমরা যেটা করবো, হ্যাঁ, আমরা কিন্তু মোটামুটি সহজ সহজ জিনিসগুলো একটু দেখতেছি, ধীরে ধীরে আরো কঠিনের দিকে যাবো। ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন, কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র? হ্যাঁ, এই যে এইটার কথা আমি মনে হয় বলছিলাম আপনাকে, কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র? খুবই কমন প্রশ্ন, কতবার যে এটা বিভিন্ন জায়গায় আসছে তার কোনো শেষ নাই। স্পিকার, প্রিন্টার বা মনিটর এগুলো সবই কি? আসলে সবই আউটপুট ডিভাইস। ঠিক আছে, এগুলো আসলে কোনোটাই কি ইনপুট না। হ্যাঁ, তাহলে ইনপুট কোনটা? ইনপুট হচ্ছে মাউস। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই, ঝটপট নেক্সট প্রশ্নে চলে যাই। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? এটা একটু আমাকে বলেন তো, কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? দেখেন, প্রথমে যেটা আছে প্রসেসর। এইটা আসলে এটাকে কি বলে? এইটা কম্পিউটারের
মস্তিষ্ক বলে, ঠিক আছে। প্রসেসরকে আমরা কি বলি, এটাকে একটা নামে ডাকি কম্পিউটারের মস্তিষ্ক। এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, প্রসেসর এটাকে আমরা কি বলি, মস্তিষ্ক, ঠিক আছে। আচ্ছা, ভিজিএ এটা যদি আমি যদি ফুল ফর্মটা লিখি তাহলে ভিজিএ এটা ফুল ফর্ম কি আমাকে একটু বলেন তো। ভিজিএ ঝটপট এটা একটু বলেন তো দেখি, এটা পারেন কিনা। ভিজিএ পাওয়ার সাপ্লাই, এটা আমরা বুঝতেই পারতেছি, পাওয়ার সাপ্লাই দিয়ে আসলে আপনি কম্পিউটার রান করাবেন। আর পেন ড্রাইভ, ঠিক আছে, যেহেতু বলছে ডাটা সংরক্ষণ এবং স্থানান্তর, খুব স্বাভাবিকভাবে এটার অ্যান্সার কি হবে আমরা বুঝতে পারতেছি, এটার অ্যান্সার হবে হচ্ছে পেন ড্রাইভ। ডাটা সংরক্ষণ এবং হচ্ছে স্থানান্তরের কথা যেহেতু বলতেছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে পেন ড্রাইভ। আমরা জানি পেন ড্রাইভে করে আমরা হচ্ছে, এটা আমাদের এই যে বললাম যে আইসিটি বা কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে যে প্রশ্নগুলো আসে, একটু ঠান্ডা মাথায় যদি আমরা প্রিপারেশন নেই, এখান থেকে কিন্তু আমরা ফুল মার্কস অ্যাভেল করতে পারবো। কারণ হচ্ছে যে এগুলো আমাদের দিন মানে আমরা আসলে এতটাই এখন টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা ফেজে চলে আসছি লাইফে, দেখা যাচ্ছে যে আমরা কিন্তু মানে দৈনন্দিন জীবনে এই জিনিসগুলো ব্যবহার করি। তো আমরা সবাই জানি, অপশনগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে পেন ড্রাইভে আমরা কি করি, আসলে ডাটা সংরক্ষণ ও স্থানান্তর করি, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ওকে, সবাই অ্যান্সার করতে পারছেন, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি যে একটা বলছিলাম, ওই যে আপনাদের কি বলে ফুল ফর্ম লিখতে বলছিলাম, ওই যে ভিজিএ, এটা একটু ফুল ফর্ম বলেন তো আমাকে। এটার অ্যান্সার কেউ দেন নাই, একটু একটু দেখি পারেন কিনা, একটু দেখি। একটু সবাই একটু ট্রাই করেন ঝটপট। ভিজিএ এটা যারা অনেকে গেম টেম খেলেন তারাও বলতে পারবেন আর কি। বা আমি একটু লিখেই দিই, যেহেতু অনেকেই লিখছেন, ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, ঠিক আছে। ভিজিএ মানে কি, ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে ফুল ফর্মটা একটু জেনে রাখলাম। ভিজিএ মানে কি, ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, এটা আমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, জানি না তো এই যে আমি লিখে দিছি, ঠিক আছে, ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, এটা ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, এরপর থেকে আমরা এটা একটু মনে রাখবো, ঠিক আছে। ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, অ্যারেনা ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্নে যাই। দেখেন এই যে সিপিইউ এর পূর্ণরূপ কি, ঝটপট বলে ফেলেন। সিপিইউ, সিপিইউ এই জিনিসগুলো আমি বিশ্বাস করি আপনারা পারেন, জাস্ট একটু রিভাইজ হয়ে যাচ্ছে, তাই না। সিপিইউ ফুল ফর্ম কি, সিপিইউ বলেন তো। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, রাইট। সিপিইউ ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওকে, জস। নেক্সট প্রশ্ন চলে যাই। কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে কোনটি, দেখি এটা সবার আগে কে অ্যান্সার করতে পারে, ঝটপট সবাই অ্যান্সার দেন। এটা একটু আগে বলছি, কম্পিউটারের মস্তিষ্ক কে বলছি, একটু আগে পরিচয় দিছি, দেখি এটা কে কে পারেন। কম্পিউটারের মস্তিষ্ক কোনটি, তাড়াতাড়ি সবাই অ্যান্সার করেন। কম্পিউটারের মস্তিষ্ক, আচ্ছা, অপশন দেই নেই ইচ্ছা করি, কারণ এতে করে আপনারই ভালো হইতেছে। হ্যাঁ, ফুল ফর্মগুলা যেমন এই যে আমি যে ফুল ফর্মগুলো দিছি, এই প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু আপনি যদি দেখেন ব্যাংকের রিটেন এক্সামগুলো দেখেন, তাহলে কিন্তু সেইখানে সিপিইউ ফুল ফর্ম কি, জিইউআই এর ফুল ফর্ম কি, এগুলো কিন্তু রিটেনে আসে, ব্যাংক রিটেনে আসে। তো তখন তো অপশন থাকবে না, সুতরাং আপনাকে অপশন ছাড়াই কিন্তু করতে হবে। এগুলো জানতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। কম্পিউটার মস্তিষ্ক রূপে আমরা কি জানছি একটু আগে, প্রসেসর, ভেরি গুড, অ্যান্সার পাইছি, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্নে চলে যাই, নেক্সট প্রশ্নে যাই। দেখেন কোন ইমেইলে, হ্যাঁ নেক্সট প্রশ্ন কি, কোন ইমেইলে সিসি এর অর্থ কি, ঝটপট দেখেন। আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক থাকে, একটা ক্লাসের আপনি যদি আমার আগের ক্লাসগুলো করেন তাহলে দেখবেন পরের ক্লাসগুলো করতে আরো ইজি হবে। হ্যাঁ, তো গত ক্লাসে কিন্তু আমি এটা আলোচনা করছিলাম, মনে করেন তো, কোন ইমেইলে সিসি এর অর্থ কি, গত ক্লাসে আলোচনা করছিলাম, ঝটপট। কোনো ক্লাসে সিসি এর অর্থ কি, সরি কোনো ক্লাসে কোনো ক্লাসে না, গত ক্লাসে আলোচনা করছিলাম আর কি, ওইটাই বের হয়ে গেছে মুখ থেকে। কোনো ইমেইলে সিসি এর অর্থ কি, গত ক্লাসে বলছিলাম কার্বন কপি, মনে আছে, কার্বন কপি। অর্থাৎ আপনি যাকে মেইল করবেন তাকে তো টু একটা, যখন কাউকে মেইল করবেন ওই যে ইমেল আইডি লেখার জন্য যে জায়গা থাকে না, টু অমুক, তো ওখানে তো আপনি আপনার ইমেল আইডিটা দিলেন। ওই সেম ইমেইলটা যদি অন্য কাউকেও ওইখানে যদি কার্বন কপি হিসেবে অন্য কাউকে রাখতে চান, তাহলে সিসি একটা অপশন থাকে, সেখানে আরো প্রয়োজনীয় ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারবেন, তাহলে একই ইমেল সবার কাছে চলে যাবে।
আচ্ছা, কে যেন কইছে কার্বন কফি, আল্লাহ রে, কার্বন কফি, কার্বনের কফি খায়েন? আচ্ছা, তারপরে লাইভ ক্লাসে আসলে আমরা দেখবো যে কি অবস্থা, তার কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো যে এই কার্বন কফি জিনিসটা কি। ওকে, ঠিক আছে। ওই যে ক্লাসের শুরুতে বলছিলাম যে আজকে আইসিটি তারপরে সায়েন্স এগুলো সব একসাথে পড়বো, তো সে আর কি সায়েন্সের এলিমেন্ট নিয়ে আসছে কার্বন, হ্যাঁ, এদিকে আমি পড়াইতেছি আইসিটি, তো সে আবার মনে হয় কফি খেতে খেতে ক্লাস করতেছে। যাই হোক, মিক্স আপ হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, টাইপস অফ রেসিপিয়েন্টস অফ ইমেল। হ্যাঁ, কোথায় আসছে দেখেন, কম্বাইন্ড ব্যাংকস 2024-এ। দেখেন গত ক্লাসে আমি এটা পড়াইছি, বলে ফেলেন, গত ক্লাসে আমি এটা বলছিলাম একটা ইমেইলে কত প্রকারের রেসিপিয়েন্ট থাকে, গত ক্লাসে বলছি। ঝটপট ঝটপট বলেন, ঝটপট বলেন, ঝটপট বলেন। 3 টাইপস, ঠিক আছে, মনে আছে কালকে বুঝলাম। একটা হচ্ছে যে টু, ধরেন আপনি একজনকে ইমেল দিচ্ছেন abd@gmail.com, ঠিক আছে। এরপরে ওইটা যদি আপনি সিসিতে রাখেন, অর্থাৎ সিসিতে আপনি রাখলেন হচ্ছে xyz@gmail.com, ঠিক আছে। এর মানে হচ্ছে এই যে ওকে যে ইমেল করছেন, এই বান্দাটা জানতেছে যে সেম ইমেলটা কার্বন কপি আপনি কার কাছে পাঠাইছেন, এর কাছে পাঠাইছেন। কিন্তু এখানে আরেকটা অপশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে বিসিসি। কি বলি? বিসিসি। এটাকে আমরা বলি ব্লাইন্ড কার্বন কপি। কি বলি? ব্লাইন্ড কার্বন কপি। যারা গত ক্লাসে ছিলেন তারা কিন্তু এটা নিশ্চয়ই পারছেন, ব্লাইন্ড কার্বন কপি। তো এই ব্লাইন্ড কার্বন কপি মানে হচ্ছে আপনি যদি বিসিসি তে রাখেন হচ্ছে ধরেন mno@gmail.com, এটা যদি রাখেন তাহলে যেটা হবে এই যে আপনি এই এবিডি কে যে ইমেলটা পাইছেন সেই ইমেলটা সম্পর্কে এই এমএনও এও অবগত থাকবে, কিন্তু এবিডিটা বুঝতেই পারবে না যে আসলে সেম ইমেলটা আপনি এই এমএনও এর কাছেও পাঠাইছেন, ঠিক আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে সিসি বা বিসিসি এর কাহিনী। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এটা খুবই কমন প্রশ্ন এবং এটাও দেখেন কোথায় আসছে, এই যে উপজেলা পোস্টমাস্টারে আসছে, যে আধুনিক কম্পিউটারের জনককে। চলেন লিখে ফেলি, খুব কমন একটা প্রশ্ন। হ্যাঁ, আধুনিক কম্পিউটারের জনক, হ্যাঁ, নাম কি? চার্লস ব্যাবেজ। এটা তো মনে হয় সবাই জানি, রাইট? আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, ঠিক আছে। এগুলো রিটার্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গায় রিটার্নের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চার্লস ব্যাবেজ, হ্যাঁ, ভেরি গুড, ওকে, ভেরি গুড। নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন কি বলছে, যে কোনটি সিস্টেম সফটওয়্যার। দেখেন কোনটি সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, অপশনগুলো দেখেন, ওরাকল, উইন্ডোজ, এমএস এক্সেল আর নোটপ্যাড, ঠিক আছে। তো সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে, সিস্টেম সফটওয়্যার হচ্ছে তারাই যারা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে রান করতে পারে। অর্থাৎ একটা সিস্টেম আপনি ডেভেলপ করবেন, সেখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি রান করাইতে পারবেন, এবং একটা এমন একটা সিস্টেম আপনি ডেভেলপ করতে মানে করবেন যে এখানে আপনি বিভিন্ন ধরনের ফাংশন, বিভিন্ন ধরনের কাজ, আপনি বিভিন্ন ধরনের কমান্ড দিলে সেই মোতাবেক কাজ হবে, ঠিক আছে। তো অপশনগুলো যদি আপনি দেখেন, খুব স্বাভাবিকভাবেই সিস্টেম সফটওয়্যার বলতে আসলে আমরা তাহলে কি বোঝাচ্ছি? অপারেটিং সিস্টেম বোঝাচ্ছি। অর্থাৎ এমন একটা সিস্টেম আমি ক্রিয়েট করব যেখানে আমি বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কারা? যেমন এই যে এমএস এক্সেল, বা ধরেন এই যে আমরা যে এডিটিং এর কাজ করি, অ্যাডোবি ফটোশপ, বা এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কোন সিস্টেমে কাজ করে, কোন অপারেটিং সিস্টেমে কাজ করে? উইন্ডোজে। তো উইন্ডোজকে আমরা বলি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। আচ্ছা, না না, না, এমএস এক্সেল না, ওটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, দেখেন এই প্রশ্ন কোথায় আসছে, কম্বাইন 10 ব্যাংকস। হ্যাঁ, এই যে একটু আগে আমাদের পাহলভি স্যার যে ম্যাথের ব্যাংক ম্যাথের উপরে যে ক্লাসটা নিলেন, সেই একই পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল যে হু ওনস দ্য জাভা প্রোগ্রামিং, ঠিক আছে। বলেন তো এটার অ্যান্সার কি হবে? জাভা প্রোগ্রামিং। হ্যাঁ, এই যে জাভা প্রোগ্রামিং, এই যে ল্যাঙ্গুয়েজ, যেটা প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজ, এই জাভার আসলে ওনারশিপটা কার? ওনারশিপটা কার? আচ্ছা, হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিছেন, থ্যাংক ইউ। স্যার আপনার পেইড কোর্সে ভর্তি হতে চাই। আচ্ছা, আমরা এখনো আসলে কোনো ওইভাবে কোর্স লঞ্চ করি নাই। আমি আসলে যেটা করতেছি, আমি অলমোস্ট এভরিডে আর কি কিছু সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে আসতেছি, ঠিক আছে। তো আপনারা ক্লাসগুলো করতে থাকেন, ইন দ্য মিন টাইম ওরকম কোনো কিছু হলে আমরা অবশ্যই জানাবো। তো আপাতত যে সাজেশনমূলক যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এগুলো একটু কাইন্ডলি করেন। আপনাদের রেসপন্স যদি পাই, আপনারা যদি ক্লাস পছন্দ করেন, তখন হয়তো রেগুলার হচ্ছে আমরা তখন টপিক বাই টপিক বা ইয়া ভিত্তিক একটা ক্লাস
তখন একটা মানে চিন্তা ভাবনা করবো। তো সেক্ষেত্রে আপনাদের সেই পরিমাণ রেসপন্স আর কি আমরা একটু দেখি কি অবস্থা দাঁড়ায়। তো ক্লাসগুলো একটু রেগুলার করেন, হ্যাঁ, কারণ এই যে এত মানে গুছাই টুছাই নিয়ে আসি আপনাদের জন্য, ক্লাসগুলো করেন, আশা করি এখান থেকে উপকার পাবেন। কারণ সামনে তো অনেক পরীক্ষা আছে, জাস্ট মে জুনের যদি কথা বলেন অনেক পরীক্ষা আছে, ঠিক আছে। আগামীকাল তো প্রায় মনে হয় 5-6টা পরীক্ষা আছে, বিভিন্ন 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, ঠিক আছে। 17 তারিখে তো ক্লাসের শুরুতে বললাম, 17 তারিখে পরীক্ষা আছে হচ্ছে ডাক বিভাগের পরীক্ষা আছে, 24 তারিখে ব্যাংকের মনে হয় অফিসার ক্যাশ পরীক্ষা আছে, 31 তারিখে আবার ডাক বিভাগের পরীক্ষা আছে, ঠিক আছে। এর মধ্যে রেলওয়ের আবার একটা বড় সার্কুলার আছে, 516টা পদের উপসহকারী প্রকৌশলী মনে হয় পরীক্ষা আছে জুলাই মাসে খুব সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, ঠিক আছে। তো ঠিক আছে, ওকে, তাহলে দেখি তাহলে হু ওনস দ্য জাভা প্রোগ্রামিং, তাহলে এটার অপশন কি বলেন তো? এটার অপশন হচ্ছে ওরাকল কর্পোরেশন, ঠিক আছে। এটার অপশন অ্যান্সার হচ্ছে ওরাকল কর্পোরেশন। তো জাভা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে তার ওনারশিপ হচ্ছে ওরাকল কর্পোরেশনের। এই জিনিসগুলো একটু মনে রাখেন। তাহলে যেটা হবে, একজন বলছেন মনে হয় সান মাইক্রোসিস্টেম, না, ওরাকল কর্পোরেশন, ঠিক আছে। এটা একটু মনে রাখেন, কারণ এই প্রশ্নগুলো মাঝে মধ্যে ঘুরে ঘুরে আসে এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের ফেভারিট টপিকই হচ্ছে এই জায়গাগুলো। নেক্সট প্রশ্নে যাই। দেখেন কোনটি মেমোরি ডিভাইস হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এটার অপশনগুলো দেখেন, র্যাম, মনিটর, পাওয়ার সাপ্লাই, প্রসেসর। প্রসেসর তো না, হ্যাঁ, মনে আছে প্রসেসর কি? প্রসেসর হচ্ছে কম্পিউটারের ব্রেন হিসেবে কাজ করে বা মস্তিষ্ক হিসেবে কাজ করে, সো এটা তো অবশ্যই না। পাওয়ার সাপ্লাই, মনে আছে পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? পাওয়ার সাপ্লাই হচ্ছে ওই, আপনি হচ্ছে পাওয়ার সাপ্লাই নাম পড়লেই বোঝা যাচ্ছে যে মানে আপনি পাওয়ার সাপ্লাই দিলে তখন কম্পিউটার কি রান করতে পারবেন, সো এটাও না। মনিটর তো অবশ্যই না, এটা তো মনিটর তো আর মেমোরি ডিভাইস না। একটাই সুযোগ মানে অপশন আছে ভ্যালিড, সেটা হচ্ছে র্যাম, ঠিক আছে। তাহলে একটা মেমোরি ডিভাইস হিসেবে কাজ করে কে? মেমোরি ডিভাইস হিসেবে কাজ করে হচ্ছে র্যাম, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা ভেরি গুড, সবাই অ্যান্সার করতে পারছেন, জোস। নেক্সট প্রশ্নে যাই। দেখেন ওই যে খাদ্য অধিদপ্তরে চলে আসছি, হ্যাঁ, আমাদের সবার খুবই লুক্রেটিভ একটা সামনে চলতেছে, প্রায় 10 লাখ পরীক্ষার্থী এখানে আছে। ওকে, তাহলে এই খাদ্য অধিদপ্তরের একটা প্রশ্ন চলেন আবার সলভ করে ফেলি, হ্যাঁ, প্রতিদিনের মতো আমরা এই আমার ক্লাসগুলো যারা রেগুলার করতেছেন, হ্যাঁ, আজকে তো আমার 6ষ্ঠ ক্লাস। বিভিন্ন সময় আমি দেখি যে আপনারা হচ্ছে বই খুঁজেন, যে খাদ্য অধিদপ্তরের জন্য বই খুঁজেন, পরিবেশ বন মন্ত্রণালয়ের জন্য বই খুঁজেন, তুলা উন্নয়ন বোর্ডের জন্য বই খুঁজেন, হাবিজাবি, কাস্টমস, দুদক, অনেক কিছু। তো যারা আমার রেগুলার ক্লাসগুলো করতেছেন, আজকে যে 6 নাম্বার ক্লাস, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনি যে বিভিন্ন জায়গায় আসা এই প্রশ্নগুলো কিন্তু কম্বাইন পাচ্ছেন, ঠিক আছে। ক্লাসগুলো ভালো করে ফলো করলেই হয়, এত আসলে 10 জায়গায় দৌড়ানোর দরকার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন পড়াইতেছি, এমন না যে ধরেন হঠাৎ করে বাংলাদেশ চলে আসলো, হঠাৎ করে আইসিটি চলে আসলো, এরকম কিন্তু না। হ্যাঁ, যখনই আমি ধরেন আপনাকে পড়াইতেছি শেখ রাসেল দিবস কবে, তখনই আমি পড়াইতেছি যে আচ্ছা শেখ রাসেল সেনানিবাসও তো আছে, কোথায় এটা? পদ্মা সেতুর আশেপাশে। কেন ওইটা করা হয়েছিল? কারণ পদ্মা সেতুর আশেপাশে পদ্মা সেতুর নিরাপত্তা জোরদার করার জন্য একটা সেনানিবাস তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী তখন কি করছে, ওইটার নাম দিছে শেখ রাসেল সেনানিবাস, ঠিক আছে। তাহলে এই যে পদ্মা সেতু চলে আসলো না, তখন আমি আবার কি একটু পদ্মা সেতু নিয়ে হালকা তথ্য দিছি আপনাকে, এবং যখন হালকা তথ্য দিছি তখন ওই পদ্মা সেতু থেকে বিভিন্ন জায়গায় আসা প্রশ্নগুলো কিন্তু আমি টুকে নিয়ে আসছি আপনার জন্য। সো ক্লাসগুলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন, ঠিক আছে। ঝটপট এবার অ্যান্সারটা দেন। এফটিপি স্ট্যান্ডস ফর হোয়াট? হ্যাঁ জোস, এটা আমি পেয়ে গেছি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, তো বেসিক্যালি ধরেন একটা কম্পিউটার আর এইটা আরেকটা কম্পিউটার, ঠিক আছে। তো এই যে দুইটা কম্পিউটার, এই দুইটা কম্পিউটারের মাঝখানে আপনি কি করতেছেন, একটা নেটওয়ার্ক সেট করতেছেন, ঠিক আছে। তো এই কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার হচ্ছে এই নেটওয়ার্কের মাধ্যমে কি আবার এই কম্পিউটারে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে দুইটা কম্পিউটারের মাঝখানে যে ফাইল ট্রান্সফার হইলো কার মাধ্যমে? একটা নেটওয়ার্কের মাধ্যমে। তো এই যে প্রোটোকলটা বা এই যে সিস্টেমটা, হ্যাঁ, এটাকে আমরা কি বলতেছি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো অ্যান্সার হচ্ছে অপশন খ, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি। এটা মোটামুটি আমরা সবাই পারছি, তাই না? তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। ব্যান্ডউইথ কি? দেখেন এটা কোথায় আসছে? খাদ্য অধিদপ্তরে, ঠিক আছে, খাদ্য অধিদপ্তরে আসছে ব্যান্ডউইথ কি, ঠিক আছে। ওকে, তাহলে ব্যান্ডউইথ হচ্ছে, আপনি যদি একটু ভালো করে অ্যান্সারটা করার চেষ্টা করেন, এটা অনেকেই ভুল করেন, একটু খেয়াল করেন যে ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ হচ্ছে বিট পার সেকেন্ড, ঠিক আছে। ব্যান্ডউইথ মানে হচ্ছে বিট পার সেকেন্ড। এটা অনেকেই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস বলেন, বাট ওইটা আসলে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস ওইটা ইলেকট্রনিক্সের মানে যারা হচ্ছে ধরেন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে বা যারা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট আছে, তাদের একটা টার্ম হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিসকে তারা ব্যান্ডউইথ বলে। বাট আইসিটিতে আপনি যখন হচ্ছে ডেটা ট্রান্সফারের কথা বলতেছেন বা কম্পিউটারের সেকশনে আপনি আছেন, কম্পিউটার নিয়ে কথা বলতেছেন, ডেটা ট্রান্সফার নিয়ে কথা বলতেছেন, আইসিটি নিয়ে কথা বলতেছেন, সো এখানে কিন্তু আসলে ডেটা ট্রান্সফারের একটা ব্যাপার আছে। সো ব্যান্ডউইথ মানে তখন আমরা তাহলে কি বলবো? বিট পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, এটা অনেকে অ্যান্সার করার চেষ্টা করেন, বাট এটা কিন্তু অ্যান্সার না।
আচ্ছা, তানভীর হচ্ছে বলছে যে তার ডিপার্টমেন্ট ট্রিপলি, ভেরি গুড। তো তানভীর এটা খুব ভালোভাবে আরো বলতে পারবে আমার থেকে, তাই না? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন এটা কোথায় আসছে, দেখেন এই যে কম্বাইন 10 ব্যাংকস, হ্যাঁ। তো কি আসছে প্রশ্নটা, যে এ টেরাবাইট ইজ ইকুয়াল টু, তো এইটা দেখেন ওই যে এই প্রশ্নটা কিন্তু একটু আগে কিন্তু আমাদের পাহলভি স্যার কিন্তু ব্যাখ্যা করে গেছে, ঠিক আছে? তো মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট ম্যাথ, রাইট? সবকিছুতেই কিন্তু ম্যাথমেটিক্যাল এই যে ক্যালকুলেশন, এই জিনিসগুলো কিন্তু ভালো আছে, ঠিক আছে? এবং এই জিনিসগুলোতে আপনাদেরকে একটু দক্ষ হইতে হবে, কারণ দেখেন এই যে আজকে বিসিএস এর রেজাল্ট দিল, ঠিক 3-4 দিন আগে মনে হয় একটা আমরা সার্ভে পড়লাম প্রথম আলোতে, যে বিসিএস এ যেটা হইতেছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা স্পেসিফিক্যালি যদি বলি যারা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বা হচ্ছে মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা একটু এগিয়ে আছে পার্সেন্টেজে। তো এইটাতে আমাদের কিন্তু ফোকাস করতে হবে। So, আমরা যেটা করবো যে ম্যাথ, তারপরে সায়েন্স বা যে আইসিটি যে জায়গাগুলো আছে, এগুলোতে একটু যদি ইফোর্ট দেই আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ। তখন কোন ব্যাকগ্রাউন্ডের কে সেটা কিন্তু খুব একটা ম্যাটার করবে না। আচ্ছা, তাহলে এ টেরাবাইট, হ্যাঁ ওই তো এ টেরাবাইট মানে 1 টেরাবাইট আর কি। তো অ্যান্সার কি হবে ঝটপট দিয়ে দেন, এটা পাহলভি স্যার একটু আগে আলোচনা করছে, বলেন। আচ্ছা, তাও কেন ভুল হইতেছে? 1024 গিগাবাইট, ভেরি গুড, ওকে জোস। 1024 গিগাবাইট, ঠিক আছে। এখানে আর আলোচনা করলাম না, যেহেতু এটা একবার আলোচনা হয়েছে আগে। নেক্সট প্রশ্নে চলে যাই। আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েটেড উইথ এআই। এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে আমরা কি বলি? এআই, ঠিক আছে। বলেন তো, এটা গত ক্লাসে আমি বলছি, গত ক্লাসে আলোচনা করছি, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, ঝটপট। গত ক্লাসে আমি এটা পড়াইছি, এটা গত ক্লাসের প্রশ্ন, ইচ্ছা করে আজকে আবার দিছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন তো দেখি। আচ্ছা, আচ্ছা আমি কিছু অ্যান্সার পাচ্ছি, বাট একটু আর একটু ভেবে অ্যান্সার দেন। সবাই কমন অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এআই, এটার অ্যান্সার হচ্ছে প্রোলগ, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে প্রোলগ। এটা আমি গত ক্লাসে বলছিলাম মনে হয়, যে আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েটেড উইথ এআই। তো এআই বা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে প্রোলগ, এটার সাথে জড়িত। আচ্ছা, গতকালকের জিকের ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজে আছে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, ওখান থেকে একটু দেখে নেবো, আমাদের ইউটিউব চ্যানেলও আছে। নেক্সট প্রশ্নে যাই, দেখেন। ওকে, আমরা মোটামুটি আইসিটি শেষ করলাম, হ্যাঁ। আইসিটি কিছু জিনিসপত্র আমরা দেখলাম এতক্ষণ ধরে। এখন একটু হালকা সায়েন্সের টাচ নেই, ঠিক আছে, কারণ যেহেতু আমাদের আর 7 দিন পরে হচ্ছে ডাক বিভাগের একটা পরীক্ষা আছে, সেখানে কিন্তু সায়েন্স থেকেও প্রশ্ন আসে, বিজ্ঞানের প্রশ্নও আসে। তো যদি আপনাকে বলে পিতলের উপাদান কি, অর্থাৎ পিতল হচ্ছে একটা সংকর ধাতু, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? সংকর ধাতু, ঠিক আছে। তো আপনাকে যদি বলে যে পিতল, এই পিতলের উপাদান কি কি, তো সংকর ধাতু মানে কি, সংকর মানে কি বুঝছেন তো? সংকর মানে হচ্ছে যখন এক বা একাধিক ধাতু একসাথে করে, মানে 2 বা ততোধিক ধাতু একসাথে করে যখন একটা আমরা কি করি, সংকর ধাতু বানাই। মানে সংকর মানে বুঝতে পারছি তো আসলে মিশ্রণ, ঠিক আছে। সংকর মানে মিশ্রণ, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা বুঝতে পারতেছেন যে সংকর মানেই হচ্ছে মিশ্রণ। তো আসলে যখন বলতেছি পিতল, এর মানে হচ্ছে এটা আসলে একটা সিঙ্গেল ধাতুর মতো ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে, বাট এখানে অনেকগুলা ধাতু আছে। তো অনেকগুলা বলতে এখানে আসলে 2টা ধাতু আছে। যদি আপনাকে বলে পিতলের উপাদান কি কি, এটার অ্যান্সার হবে হচ্ছে কপার প্লাস জিঙ্ক, ঠিক আছে। সিইউ, এটা হচ্ছে কপার যে মৌল, সেইটার প্রতীক বলে, আমরা এইভাবে কপারকে প্রকাশ করি। আর এটা হচ্ছে জিঙ্ক আমরা ক্যাপিটাল জেড এবং স্মল ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, কপার এবং জিঙ্ক। তো এই কপার আর জিঙ্ক মিলেই হচ্ছে পিতল তৈরি হয়। আর যদি আপনাকে বলে এরকম আরো কয়েকটা, আমি একটু বলে দিচ্ছি আপনাকে, তামা ও দস্তা। আচ্ছা,
তো কপারের বাংলা হচ্ছে তামা, হ্যাঁ এটা তাহলে আমি একটু বলে দিই যেহেতু আপনারা বললেন। আর জিঙ্ককে আমরা বাংলায় কি বলি? দস্তা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তামাও দস্তা, ওয়াও, জোস। আচ্ছা আচ্ছা, এটা তো অনেকে অ্যান্সার করছেন, ওয়াও, ইন্টারেস্টিং, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যে সংকর ধাতু আমরা পিতলেরটা পাইলাম, আমাকে জাস্ট একটু আপনারা জানান যে ব্রোঞ্জ এর মধ্যে, ব্রোঞ্জ এটার মধ্যে কি কি ধাতু থাকে, ঠিক আছে, এটা আমাকে একটু জানান, ঠিক আছে, একটু ঝটপট। ব্রোঞ্জের মধ্যে কি কি থাকে? ব্রোঞ্জ, দেখি পারেন কিনা। ব্রোঞ্জের মধ্যে কি কি থাকে? ব্রোঞ্জের মধ্যে থাকে হচ্ছে কপার যোগ টিন, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আরে অস্থির অস্থির, এটাও পারে দেখি ছেলেপেলে। তামা যোগ কি? টিন। তো কপারের বাংলা হচ্ছে তামা, এসএন দিয়ে আসলে স্ট্যানাম বুঝায়। এটা দিয়ে আসলে কি বুঝায়? স্ট্যানাম। স্ট্যানাম হচ্ছে একটা ধাতু, এবং এই স্ট্যানামকে যদি আমরা বাংলায় লিখতে চাই, সেই স্ট্যানামের বাংলা হচ্ছে টিন, ঠিক আছে। আচ্ছা, জোস জোস, অনেক অ্যান্সার করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এরপর আমরা যে দেখেন খুবই কমন প্রশ্ন, কতবার আসছে বিভিন্ন জায়গায় তার কোনো ঠিক নাই। এইটা আমি ইচ্ছা করে অপশন রাখি না, কারণ আমি বিশ্বাস করি এটা আমরা সবাই পারি, ঠিক আছে। ওকে, তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি হবে বলেন? CH4, এটার নাম কি? মিথেন। এখানে আর আমি সময় নষ্ট করতেছি না, এটা আমরা সবাই যেহেতু জানি, ঠিক আছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলে, এটা আমি একটু বলি দেখি আপনারা পারেন কিনা। এখানে বিজ্ঞানের আরেকটা কমন প্রশ্ন হচ্ছে যেটা চলে আসতে পারে, বায়ুমণ্ডলে সর্বোচ্চ, মানে বায়ুমণ্ডলে বলেন তো কোন গ্যাসটি সবচেয়ে বেশি পাওয়া যায়? কোন গ্যাসটি সর্বোচ্চ পরিমাণে থাকে? সর্বোচ্চ পরিমাণে থাকে, এটার অ্যান্সার কি হবে বলেন? বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? ঠিক আছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান যদি বলে তাহলে সেটার অ্যান্সার কি? সেটার অ্যান্সার হচ্ছে মিথেন। যদি বলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে মিথেন। আর আপনাকে যদি বলে যে বায়ুমণ্ডলে সর্বোচ্চ কোন গ্যাসটা থাকে, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ, সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে নাইট্রোজেন, প্রায় 78%, ঠিক আছে। সবচেয়ে বেশি থাকে কে? নাইট্রোজেন, প্রায় 78%। জোস, অস্থির। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, সবাই পারতেছে। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আপনারা সবাই পারেন, অস্থির, আপনারা সবাই পারেন, আর মানে খুব বেশি কথা বলতে হচ্ছে না। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে কোনটি তাপকু পরিবাহী? দেখেন আমরা আবার কোথায় চলে আসছি, আমরা আবার চলে আসছি খাদ্য দপ্তরে, ঠিক আছে। চলেন সলভ করি। কোনটি তাপকু পরিবাহী? দেখেন এখানে কি আছে? লোহা আর তামা, এখানে আছে রাবার, এখানে আছে পানি। ঝটপট অ্যান্সার দিয়ে ফেলেন। কোনটি তাপকু পরিবাহী? কোনটি তাপকু পরিবাহী? ঠিক আছে। আচ্ছা, অপশনগুলো একটু দেখি, ভালো মতো দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে। এখানে লোহা আর তামা এরা একই রকম ক্যারেক্টারিস্টিক্স দেখাবে, পানি আরেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখাবে, রাবার কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখাবে না। রাবার হচ্ছে তাপকু পরিবাহী, এখানে তাপ কোনোভাবেই পাস করতে পারে না। লোহা আর তামা এখানে হচ্ছে পরিবহন পদ্ধতিতে লোহা আর তামার মধ্য দিয়ে তাপ পাস করতে পারবে। পানি পরিচলন পদ্ধতিতে, যদি পানির কথা বলে তাহলে পানি কিন্তু তাপকু পরিবাহী না, ঠিক আছে। পরিচালন পদ্ধতিতে কিন্তু পানির মধ্য দিয়েও তাপ পাস করতে পারবে। লোহা আর তামার কথা যদি বলি তাহলে এখানে পদ্ধতিটার নামটি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, লোহা আর তামা পরিবহন পদ্ধতি। এই যে পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, এগুলো নিয়ে বিস্তারিত আমরা হচ্ছে, যেটা আমি সবসময় বলি যে আমরা যখন রেগুলার ক্লাসগুলোতে যাব তখন কিন্তু ভেঙে ভেঙে ধরে ধরে আলাপ আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপশন কি? রাবার। রাবার কিন্তু তাপ কুপরিবাহী, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। রাবার কিন্তু তাপ কুপরিবাহী। যাদের মধ্য দিয়ে তাপ যাচ্ছে তাদেরকে আমরা বলি তাপ সুপরিবাহী, ঠিক আছে, তাপ পাস করানো যায়, কিন্তু রাবার হচ্ছে তাপ কুপরিবাহী। ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এটার অ্যান্সার আপনারা করেন, এটা আমি গত ক্লাসে বলছিলাম 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু, এটা কোথায় আসছে দেখেন, ব্যাংকে আসছে, ঠিক আছে, ব্যাংকে আসে একটা প্রশ্ন। ঝটপট, এটা আমি গত ক্লাসে বলছিলাম যে এক অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ারের বাংলা কি? অশ্ব ক্ষমতা, ঠিক আছে। এবং এটা কিন্তু ব্যাংকে আসা প্রশ্ন। এখন আপনি এটাকে আসলে কিসের আন্ডারে ফেলবেন?
ঠিক আছে, ওই জিকের ক্যাটাগরিতে আসছে, বাট সায়েন্স রেলিভেন্ট। ঠিক আছে, এটা সাধারণ জ্ঞানও বলা যায়, যে এটা তো কমন সেন্স কিছু জিনিস তো থাকেই, যেটা আমাদের এমনি দৈনন্দিন জীবনে আমরা এগুলো ব্যবহার করি, এগুলো জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু বিজ্ঞানের ক্যাটাগরিতেও আপনি রাখতে পারেন। ঠিক আছে, তো এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু, গত ক্লাসে আমরা বলছিলাম 746 ওয়াট। ঠিক আছে, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, যেটাকে আমরা সংক্ষেপে কি, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, এটাকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আর কথা বলতেছি না, যেহেতু এটা গত ক্লাসের টপিক, গত ক্লাসে ছিল। আচ্ছা, এবার এইটা দেখি, দি ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, এটাও গত ক্লাসে আমি বলছি, হ্যাঁ, এটাও কিন্তু ব্যাংকে আসা প্রশ্ন, এটাও আমি গত ক্লাসে পড়াইছি। একটু ঝটপট বলেন যে কারেন্ট যে মানে যে ইলেকট্রিসিটি যে পাস হয় বা ইলেকট্রিক কারেন্ট পাস হয়, এটা মানে পরিমাপ করার জন্য আমরা আসলে কোন যন্ত্রটা ব্যবহার করি। ঠিক আছে, যে যন্ত্রটা ব্যবহার করি সেটার নাম কি? ঠিক আছে, যে যন্ত্রটা ব্যবহার করি সেটার নাম কি? ঝটপট বলেন। গত ক্লাসে বলছিলাম, মনে আছে? গত ক্লাসে কিন্তু বলে দিছিলাম অ্যামিটার। ঠিক আছে, অ্যামিটার। ওকে, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি আছে দেখেন, এই যে দেখেন, পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে। আচ্ছা, এখন আবার বললেন না যে মানে বাংলা হঠাৎ করে কোত্থেকে আসলো বাংলা? এটা আসলে ইচ্ছা করে এই প্রশ্নটা পিক করছি, যেহেতু মানে যেমনটা আমরা জানি 17 তারিখে হচ্ছে উপজেলা পোস্টমাস্টারের পরীক্ষা আছে। তো এটা নিয়েও আর কি অনেকে, যেহেতু ডেট হয়েছে, তো এটা নিয়ে অনেকে সাজেশন চাচ্ছিল বা শর্ট কিছু চাচ্ছিল আর কি। তো ভাবলাম যে যদি সাজেশন ক্লাস নিতেই হয় উপজেলা পোস্টমাস্টার, তাহলে পোস্টমাস্টার নিয়েই যদি কথা না বলি তাহলে কেমন হয়? তো এটা একটা কমন প্রশ্ন যে পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে। তো উপজেলা পোস্টমাস্টারে কিন্তু স্বাভাবিকভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে। তো একটু বলেন তো যে পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে। আয় হায়, জোস, অস্থির! আপনারা তো আজকে খুব ভালো মুডে আছেন। হ্যাঁ, ক্লাস কি তাহলে কন্টিনিউ করবো নাকি? আরো আধা ঘন্টা 1 ঘন্টা নিব নাকি? বলেন। সবাই পারতেছেন আজকে, এমন খুব একটা কমই দেখলাম যে কোনো কোশ্চেনের অ্যান্সার পাই নাই। হ্যাঁ, অস্থির অস্থির। তো একজন লিখছে রবি ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন, তো যেহেতু ডাক বিভাগের কথা বলতেছি, আমরা খাদ্য দপ্তরের প্রশ্ন কিন্তু সলভ করতেছিলাম এতক্ষণ ধরে। তো মানে খাদ্য দপ্তরের প্রশ্ন সলভ করলাম, তারপরে এই যে ডাক বিভাগের প্রশ্ন কিন্তু সলভ করতেছি। ঠিক আছে, তাহলে ডাক বিভাগের প্রশ্ন আরেকটা সলভ করে দেখি, যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 কত সালে ঘোষণা করা হয়? দেখেন, গত ক্লাসের জিনিস, আমি গত ক্লাসে এটা কিন্তু বলছি। হ্যাঁ, একজন বলছে সাহারাত চলুক আর আমাকে সবাই মারুক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নাসিম সবার আগে অ্যান্সার করছে, বাট ভুল অ্যান্সার করছে। 2008 হবে অ্যান্সার। ঠিক আছে, গত ক্লাসে আমি এটা বলছিলাম। ঠিক আছে, গত ক্লাসে আমি এটা বলছিলাম যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 কত সালে ঘোষণা করা হয়। দেখেন, আমি একটু বলে দিই ঘটনাগুলা। ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 এইটা রূপকল্প গ্রহণ করা হয় 2008-এ। ঠিক আছে, কি বললাম? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ কত সালে? 2008-এ। 2016 সালে যখন ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন হয়, তখন আমরা একটু নতুন একটা কনসেপ্টে চলে যাই। এটা আমরা কবে অর্জন করি? এটা অর্জন করি হচ্ছে 2016-তে। তো 2016-তে গিয়ে আমরা তখন কি বলি? 2016-তে গিয়ে তখন আমরা বলি যে গত ক্লাসে যেটা আমি বলছিলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি দিবস, এরকম একটা টার্ম আমি গত ক্লাসে বলছিলাম, যেটা একটু পরেই মনে হয় প্রশ্নটা আছে। তো 2016-তে গিয়ে আমরা হচ্ছে দেখলাম যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা যখন আমরা পূরণ করছি, তখন 2017-তে গিয়ে আমরা কি করলাম? তখন আমরা স্মার্ট বাংলাদেশের কনসেপ্টে ঢুকছি। ঠিক আছে, স্মার্ট বাংলাদেশের কনসেপ্টে ঢুকছি। তো এই যে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশের কনসেপ্টে আমরা ঢুকছি। তো স্মার্ট বাংলাদেশ নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে কথা বলছিলাম। তো দেখেন পরের প্রশ্নটা দেখেন, এই ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখে? এটা আমি কেন বলতেছি, এই প্রশ্নটা আমি কেন দিলাম? আগের প্রশ্নটার অ্যান্সার আমরা পাইছি। তো আগের প্রশ্নের অ্যান্সার কি? 2008। ঠিক আছে, এই যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021, এটা নেওয়া হয় কত সালে? 2008 সালে। এবং 2008 সালে যখন নেওয়া হয়, তখন একটা দিবস পালন করার সিদ্ধান্ত হয়, যেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এটা গত ক্লাসে আমরা পড়ছি। ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখে পালন করা হয়? 12ই ডিসেম্বর। কত তারিখে পালন করা হয়? 12ই ডিসেম্বর, মনে আছে? কিন্তু সমস্যা হইতেছে, এটা যেহেতু আগের প্রশ্ন, তো তখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস বলা হয়েছে। এই ডিজিটাল বাংলাদেশ দিবসকে কিন্তু এখন আমরা কি নামে ডাকি বলেন তো? এখন কিন্তু এটার নাম চেঞ্জ হয়েছে, মনে আছে? গত ক্লাসেই কিন্তু আমি পড়াইছি, গতকালকেই পড়াইছি। ডিজিটাল বাংলাদেশ
বাংলাদেশ দিবসকে কিন্তু আর এখন আমরা ডিজিটাল বাংলাদেশ দিবস বলি না, স্মার্ট বাংলাদেশ ডে হিসেবে পালন করি। স্মার্ট বাংলাদেশ ডে, অর্থাৎ 12 ডিসেম্বর যেটাকে আগে আমরা বলতাম ডিজিটাল বাংলাদেশ দিবস, সেটাকেই এখন আবার কি বলতেছি, স্মার্ট বাংলাদেশ দিবস। ঠিক আছে, 12 ডিসেম্বর কোথায় আসছিল, ডাক বিভাগে, তো তখন হচ্ছিল ডিজিটাল বাংলাদেশ দিবস বলছে, এবার হয়তো বলতে পারে যে স্মার্ট বাংলাদেশ দিবস কবে পালিত হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আরেকটা তারিখ আছে, এটা উল্লেখযোগ্য একটা তারিখ, 10 ডিসেম্বর। বলেন তো এই 10 ডিসেম্বরকে আমরা কোনো দিবস হিসেবে পালন করি কিনা, একটু বলেন তো। 10 ডিসেম্বরে কি আমরা কোনো দিবস পালন করি? 10 ডিসেম্বরকে আমরা কি কোনো দিবস পালন করি? ঝটপট বলেন তো, যেহেতু অপশনটা চোখের সামনে পড়লো তাহলে একটু বলি। হ্যাঁ, 10 ডিসেম্বর একটা দিবস আছে, 10 ডিসেম্বর। দেখি এটা আমরা বলতে পারি কিনা। 12 ডিসেম্বর তো আমরা পাইলাম স্মার্ট বাংলাদেশ, যেটাকে আগে বলা হইতো ডিজিটাল বাংলাদেশ দিবস, ওটাকেই এখন বলা হইতেছে স্মার্ট বাংলাদেশ দিবস। এখন এই 10 ডিসেম্বর এইটাকে আমরা আসলে কি বলি? 10 ডিসেম্বর মানবাধিকার দিবস। ভেরি গুড, থ্যাংক ইউ। যিনি বলছেন অসংখ্য ধন্যবাদ। 10 ডিসেম্বর এটা আসলে মানবাধিকার দিবস। আচ্ছা বলেন তো, 10 ডিসেম্বর ঠিক একদিন আগে বলেন তো কয় তারিখ? বলেন তো কয় তারিখ? 9 ডিসেম্বর। বলেন তো এই 9 ডিসেম্বর একটা দিবস আছে, কি বলেন তো? 9 ডিসেম্বর। যারা এখানে ফিমেল ক্যান্ডিডেট আছেন তারা হয়তো পারবেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে আসলে এই 9 ডিসেম্বরে আসলে যেই ডে আমরা পালন করি, তিনি আসলে ওই নারী জাগরণের পথিকৃৎ ধরা হয় তাকে। 9 ডিসেম্বর কি দিবস একটু বলেন তো? আচ্ছা, অস্থির, সবাই পারতেছে। 10 ডিসেম্বরের অ্যান্সার সবাই পারতেছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, 9 ডিসেম্বর কি তাহলে একটু ঝটপট বলেন তো। 9 ডিসেম্বর, আমরা যখন এই যে এইভাবে প্রশ্নগুলো পড়বো না, যখনই আশেপাশে যে তথ্য আছে ওই তথ্যগুলো নিয়ে একটু ভাববো, ওই তথ্যগুলো নিয়ে একটু কথাবার্তা বলে ফেলবো। ঠিক আছে, একটু বলেন তো যে 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর কি বলেন তো? আমি একটু হিন্টস দিছিলাম 9 ডিসেম্বর নিয়ে। জোস, রোকেয়া দিবস। ভেরি গুড, বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর। এতক্ষণ লাগলো, আয় হায়, কেমনে হবে তাইলে? আমি তো কখন বলছি বেগম রোকেয়া দিবস। ঠিক আছে, আপনাদের জন্য এত কিছু করছে, আপনারা এত দেরি করে অ্যান্সার দিলেন, তাহলে হবে? ওকে, তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে কি আছে? এই যে দেখেন স্মার্ট বাংলাদেশ, দেখেন মনে পড়ছে গত ক্লাসে আমি পড়াইছিলাম স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টা বলেন? 4টা। এই প্রশ্ন কোথায় আসে নাই বলেন? এই প্রশ্ন কোথায় আসছে? দেখেন এই প্রশ্ন কোথায় আসছে, পরিবেশ ও বন মন্ত্রণালয় 2024। এই প্রশ্ন কোথায় আসছে? এই প্রশ্ন এবার আসছে হচ্ছে জিএসটি বি ইউনিট। কেউ যদি থেকে থাকেন এখানে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যারা ইন্টার সেকেন্ড ইয়ারের কেউ যদি দেখে থাকেন যে মেডিকেল অ্যাসপিরেন্ট, তাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা আসছে এই বছর চিটাগং ইউনিভার্সিটির কোনো একটা ইউনিটে আসছে, পরিবেশ বন মন্ত্রণালয়ে আসছে। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রশ্নটা আসতেছে, আরও অনেক জায়গায় আসছে, আমি দেখছি, সবগুলো আমার এখন মনে নাই। ঠিক আছে, ওকে। তাহলে স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি? 4টি, মনে আছে? 4টি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট। ঠিক আছে, মনে হয় একটু কেটে গেছে, আমি একটু লিখে দিই, তাই না? স্মার্ট, মনে আছে? সিটিজেন, স্মার্ট সিটিজেন, এরপরে কি? স্মার্ট সোসাইটি, এরপরে হচ্ছে স্মার্ট ইকোনমি, স্মার্ট ইকোনমি, এরপরে হইতেছে স্মার্ট গভর্নমেন্ট, সংক্ষেপে লিখলাম GOVT ডট, শেষ। ঠিক আছে, স্মার্ট বাংলাদেশ স্তম্ভ হচ্ছে 4টি, এবং এই 4টি গত ক্লাসেও কিন্তু আমি বলছি। সো কেন বারবার বলতেছি, এই জিনিসগুলা একদম নতুন ফ্রেশ জিনিস, এবং এগুলো কিন্তু লাগবে। এবং এই যে স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ ঠিক করা হয়েছে, তো এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে যদি আপনি সুন্দর করে, যদি রিটেনে কখনো প্রশ্ন আসে, সুন্দর করে একটু গুছায় লিখবেন। ঠিক আছে, এই জিনিসগুলো কেন বলতেছি, কারণ রিসেন্ট ঘটনা, এগুলো আসবেই। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। দেখেন বিশ্ব ডাক দিবস কত তারিখে? ঝটপট বলেন। হ্যাঁ, তো ডাক দিবস, এই ডাক শুনলেই আমাদের লিটন দাসের কথা মনে পড়ে, তাই না? লর্ড লিটন। আই হোপ লিটন দাস খুব শীঘ্রই ফর্মে ফিরবে। সামনে আমাদের খুব মেজর একটা টুর্নামেন্ট আছে, বিশ্বকাপ, T20 বিশ্বকাপ। ঠিক আছে, মেন্স T20 ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, মনে আছে কোথায় হবে? এটাও কিন্তু আমি ক্লাসে বলছিলাম। কোথায় হবে বলেন ঝটপট? USA অ্যান্ড কি? ওয়েস্ট ইন্ডিজ। আই হোপ আপনাদের মনে আছে। ঠিক আছে,
ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। তাহলে বিশ্ব ডাক দিবস, যেহেতু ডাক মন্ত্রণালয় ডাক বিভাগের পরীক্ষা আছে সামনে, এটা অবশ্যই ডাক মন্ত্রণালয় আসছে, সামনে ডাক বিভাগের পরীক্ষা আছে, তো 9 অক্টোবর, এটা মনে রাখবেন 9 অক্টোবর হচ্ছে কি বিশ্ব ডাক দিবস, ঠিক আছে, মনে রাখবেন 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, ঠিক আছে। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এটা হোমওয়ার্ক, এটা নিজেরা বের করবেন, ঠিক আছে। এটা আমাদেরও পরীক্ষায় আসছিল, হ্যাঁ, সিরিডাপ ও একনেকের পূর্ণরূপ কি, ডাক মন্ত্রণালয়ের একটা প্রশ্ন, ঠিক আছে। এবং সিরিডাপের সদর দপ্তর কোথায়, খুব কমন একটা প্রশ্ন, সদর দপ্তর হেডকোয়ার্টার্স কোথায়, সিরিডাপের সদর দপ্তর কোথায়, এটাও বের করবেন। আমি জানি এটা আপনারা অলরেডি মনে মনে অ্যান্সার করে ফেলছেন, সিরিডাপের সদর দপ্তর কোথায়, ঠিক আছে। আচ্ছা, একনেক, যে কোনো ধরনের আপনি দেখবেন যে বড় বড় যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো হয়, যেমন পদ্মা সেতু, এটা যখন পাশ করা হয়েছে তার আগে কোথায় গেছে, এটা প্ল্যানিং কমিশনে গেছে, প্ল্যানিং কমিশন থেকে আবার কোথায় গেছে, একনেকে গেছে। তো একনেকে যখন প্রধানমন্ত্রী অনুমোদন দিছে তখন হচ্ছে কি ওইটা ফিজিক্যালি তখন ওইটা শুরু করছে, কাজ শুরু করছে, ঠিক আছে। তো যে কোনো বড় বড় যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো একনেক থেকে পাস হইতে হয় বা অ্যাপ্রুভ হইতে হয়। তো ভেরি গুড, সদর দপ্তর ঢাকা, সিডাপের সদর দপ্তর ঢাকা, অলরেডি একজন অ্যান্সার করে ফেলছে, থ্যাংক ইউ। এটা আমরা জানি তাই না? ওকে, তাহলে এই যে দুইটা ফুল ফর্ম আছে, এই ফুল ফর্মগুলো নিজেরা আজকে নিজ দায়িত্বে বের করে ফেলবেন, ঠিক আছে। একনাকে সভাপতি প্রধানমন্ত্রী, জোস। এই তো দেখছেন, মানে আমি যেমন সিডিটাপের ফুল ফর্ম এটা আসছে, বাট এখান থেকে আমি কি বললাম, সদর দপ্তর কোথায়, ঢাকাতে। একইভাবে একজন দেখেন বলছে যে একনাকের ফুল ফর্ম কি, বাট সে আবার বলছে একনাকের সভাপতি হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার দেশরত্ন শেখ হাসিনা। অর্থাৎ এর মানে হইতেছে যে আপনি যখন যে টপিকটা পড়বেন ওর আশপাশে কি আছে ওগুলো একটু টুকে নেবেন, ঠিক আছে। ভেরি গুড, এটাই হচ্ছে আপনাদের মানে স্মার্ট পড়াশোনা, ঠিক আছে। ওই যে আমরা স্মার্ট বাংলাদেশের একটা অংশ, আমরা না স্মার্ট সিটিজেন, তাহলে আমরা পড়াশোনা করবো কিভাবে, স্মার্ট পড়াশোনা করবো, রাইট। ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়, এটা কেন, এটা দেখেন, এটা গত ক্লাসেও পড়াইছিলাম, কেন এটা দিছি, কই আসছে দেখেন, ডাক বিভাগে আসছে, কই আসছে দেখেন, খাদ্য অধিদপ্তরে আসছে, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই, গত ক্লাসে পড়াইছি। 12ই মে 2018, মনে আছে, 12ই মে 2018 গত ক্লাসে বলছিলাম। 23 জুনের কথা গত ক্লাসে বলছিলাম, 23 জুন 1998 বলছিলাম, 23 জুন 1998 হচ্ছে যমুনা সেতু উদ্বোধন করা হয় বলছিলাম। এটা দরকার নেই, এমনি বললাম আর কি। 23 জুনে আরো বড় বড় ঘটনা আছে, যেমন পলাশির যুদ্ধ আছে, ঠিক আছে, যমুনা সেতু, ঠিক আছে। 28 অক্টোবর 2023, এই তারিখটা মনে রাখেন, 28 অক্টোবর 2023 কি হয়েছে বলেন তো, ওই যে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলীতে যে বঙ্গবন্ধু টানেল ছিল সেটা উদ্বোধন করা হয় 28 অক্টোবর 2023। 28 ডিসেম্বর তারিখটা মনে রাখেন, 28 ডিসেম্বর 2022 কি করা হয়, মেট্রো রেল উদ্বোধন করা হয়, ঠিক আছে, মেট্রো রেল। অপশনগুলো গত ক্লাসে এইভাবে দিছিলাম কেন, যেন এই কথাগুলো একটু বলতে পারি, তারিখগুলো একটু মনে রাখেন, কারণ রিটেনে বা যে কোনো জায়গায় খুবই গুরুত্বপূর্ণ এগুলা, ঠিক আছে। 12ই মে 2018 বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। নেক্সট প্রশ্নে যাই। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে কোন দ্রাঘিমায় অবস্থিত, কোথায় আসছে দেখেন, কোথায় আসছে, ডাক বিভাগে। গত ক্লাসে কি আমি এটা পড়াইছিলাম, পড়াই নাই। গত ক্লাসে আমি কি পড়াইছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোথায়, মানে কবে উৎক্ষেপণ করা হয় সেটা পড়াইছিলাম। তাহলে একই সাথে এখন এটা মনে রাখবেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা যে আমরা উত্থাপন করছি কত তারিখে, মনে আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উত্থাপন করলাম কত তারিখে, 12 মে 2018, এটা কিন্তু বাংলাদেশ সময়, ঠিক আছে। যেখান থেকে উড্ডয়ন করানো হয়েছে সেটা কি ছিল, যুক্তরাষ্ট্রের, অর্থাৎ 11ই মে ছিল, বাট আমাদের তখন 12ই মে। এবং এই 12ই মে যেটা উৎক্ষেপণ করা হয় সেটা আসলে মহাকাশে কোন দ্রাঘিমায় স্থাপিত, 119.1 ডিগ্রি অক্ষাংশে এটা স্থাপিত। তো এই যে ডাটাগুলা এমসিকিউ এর মাধ্যমে যখন আপনি যখন হচ্ছে পড়ে ফেলবেন, এগুলা কিন্তু এই যে অপশনগুলা বা এই ধরনের প্রশ্নের তথ্যগুলা কিন্তু আপনি কি রিটেনেও কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ 12 মে 2018, ঠিক আছে, 2018, এটা ওই যে ব্যাংকের অনুরূপ প্রশ্ন, এটা কিন্তু গত ক্লাসে করাইছি, এটাও আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা গত ক্লাসে করাইছি। 12 মে 2018, এটা আসলে ব্যাংকে এইভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাইলে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বহনকারী রকেটের নাম গত ক্লাসে পড়াইছি, মনে আছে, ফ্যালকন এক্স, হ্যাঁ সরি ফ্যালকন 9, এবং এটা ছিল স্পেস এক্স, কন্ট্রাক্টর ছিল স্পেস এক্স, এটাও কিন্তু গত ক্লাসে পড়াইছি, ঠিক আছে। অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নিয়ে যেহেতু কথা আসছে, সবকিছু এক স্লাইডে নিয়ে আসছি, সবকিছু এক জায়গায় নিয়ে আসছি, যদিও এটা গত ক্লাসে বলছি, বাট আরেকবার একটু রিপিট করলাম যেন মাথায় ঢুকে যায়। আচ্ছা, রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত, আমরা সবাই জানি এটা কোথায় অবস্থিত, ঈশ্বরদী উপজেলায়, যদি বলে কোন জেলা তাহলে পাবনা, ঠিক আছে।
আর এখানে তো জায়গার নাম লেখাই আছে রূপপুর, ঠিক আছে। তো রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত এইটা আমরা জেনে গেলাম। আর আমরা তাহলে আজকে লাস্ট প্রশ্নে চলে যাই, চলেন। সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট কোন মন্ত্রণালয়ের অধীন, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, ঠিক আছে। বিজ্ঞান ও প্রযুক্তি, দেখেন কোথায় আসছে এটা, এই যে জিএসটি বি ইউনিটে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো একটু মনে রাখবো। হ্যাঁ, তো যখনই হচ্ছে দেখেন এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট কোন মন্ত্রণালয়ের অধীন, এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, জিএসটি তে আসছে। এখন কথা হইতেছে এইটা হচ্ছে আপনার ইয়াতে আসা প্রশ্ন, খাদ্য অধিদপ্তরে আসা প্রশ্ন। এখন খাদ্য অধিদপ্তরে এই প্রশ্নটা আসছে যে কোথায় অবস্থিত, তাহলে এইবার কি আসতে পারে, এবার চাইলে এটা দিতে পারে যে কোন মন্ত্রণালয়ের অধীন। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। আর যখনই আপনি এরকম ডাক বিভাগের পরীক্ষা দিবেন, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন, অবশ্যই তাদের ওয়েবসাইটগুলো দেখে যাবেন যে কোন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন, কে কে তার সাথে অ্যাসোসিয়েটেড, কারা কাজ করে, জিনিসগুলো একটু জেনে যাবেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। 40টা প্রশ্ন পড়ছেন আজকে, কম না কিন্তু, হ্যাঁ 40টা প্রশ্ন পড়ছেন। সো আই থিঙ্ক আজকের জন্য এনাফ। আমরা আজকে কি কি জিনিস পড়ছি, আমরা কিন্তু আজকে আইসিটি পড়ছি, আজকে আমরা সায়েন্সের আড্ডা দিছি, এবং একই সাথে কিন্তু আমরা হচ্ছে রিসেন্ট সময় যা হচ্ছে সেগুলো দেখলাম, বাংলাদেশ এবং এই তো অনেক কিছু হয়ে গেছে, তাই না? আজকের জন্য ইনাফ। ওকে, তো ঠিক আছে, আজকের জন্য ইনাফ। আমরা আবার আপনাদের সাথে দেখা করব খুব শীঘ্রই। আমাদের রেগুলার ক্লাস তো চলতেই থাকবে, লেকচার সিরিজ চলতেই থাকবে। দেখা হবে সাধারণ জ্ঞানের সাজেশন ক্লাস 7-এ, হ্যাঁ, আগামীকাল ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।